এনার্জি আছে সবার মধ্যে? আমরা আজকে একটা সেট করব, প্রশ্ন বিচিত্রার একটা সেট। ঠিক আছে, খুব দারুণ ভাবে এই ধরনের সেট আমাদের পরীক্ষায় আসবে। পরীক্ষার প্যাটার্ন ঠিক যেরকম হবে ঠিক তেমনই সেটগুলো হবে। আমরা টেক্সট খুব ভালো মতো করেছি, তাই তো? আর কি করেছি? আমরা টেক্সটের সমস্ত গ্রামারগুলো করেছি, টেক্সটের সমস্ত প্রশ্ন উত্তরও হয়ে গেছে না? রাইটিং বাকি আছে, আমি অল্প অল্প করে টেক্সটের রাইটিং গুলো করাচ্ছি। এছাড়া আমাদের রাইটিং আলাদা ক্লাস রয়েছে, যেখানে আমরা রাইটিং এর ফরম্যাট অনুযায়ী দারুণভাবে রাইটিং করছি। আর আমাদের আলাদা ইংলিশ গ্রামার তো ক্লাস রয়েছেই। ইংলিশ সম্পূর্ণভাবে 100% চেষ্টা করা হচ্ছে যাতে তোমাদের পরীক্ষায় 100% মার্কস আসে। ইংলিশ কিভাবে আসবে? ইংলিশের 4টে জায়গা থেকে আসবে। একটা যে সিন, একটা আনসিন, একটা গ্রামার আর একটা রাইটিং। 4টে দিকের উপরে আমরা জোর দিতে পারছি না, 3টে দিকের উপর আমরা জোর দিয়েছি। একটা জিনিস যেটা আমরা আলাদাভাবে করছি না সেটা হচ্ছে আনসিন, এবং ওই আনসিনটা কিন্তু আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। আনসিন মানে যেটা আমরা চোখে দেখিনি, তাই তো, যেটা আমরা পড়িনি, সেরকম কিছুকেই বলে আনসিন। তো সিনের মতনই আনসিন থেকে প্রশ্ন উত্তর থাকে, তোমরা জানো, ক্লাস 7এও তোমরা পড়া দিয়েছো বা তোমরা প্র্যাকটিস সেট করেছো। এখন আমরা আজকের সেটে 4টে টপিকই পাবো। আমরা আজকে এটাই শিখবো কিভাবে আমরা প্রশ্নের লাইন ধরে সিন থেকে তুলে তুলে উত্তর করব, আনসিন থেকে তুলে তুলে উত্তর করব। ঠিক আছে, তোমাদের সামনে যে সিনটা দেবে, তোমাদের প্রথম কাজ হবে জিনিসটা তোমাদের পড়া থাকলেও এক ঝলকে তাড়াতাড়ি পড়বে। সিন একবারই পড়বে, দুবার নয়, এক ঝলকে তাড়াতাড়ি। বোঝা গেল? আর আনসিন যখন দেখতে পাবে, আনসিনটা দুবার পড়বে, কারণ সিন তো তোমার বাড়িতে পড়া রয়েছে, না পড়লেও হয়, তাও একবার পড়ে নিলে ভালো হবে। তো আমার কাছে রয়েছে, আমি সিনটা এখন পড়ার সময় নেই, এবার আমরা উত্তর করব। তো এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এই দুটো পেজ আমাদেরকে এক ঝলকে একটু দেখে নিতে হবে। এবার এর উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রথমেই আমাদেরকে স্বাগত করতে কে চলে আসবে? ট্রু ফলস, তাই তো? ট্রু ফলস মানে সত্য মিথ্যা। আর সাপোর্টিং স্টেটমেন্টও আমরা লিখে দেবো, যদি আমাদের 2 নম্বর করে যদি থাকে। ঠিক আছে, 2 নম্বর করে থাকলে দিয়ে দেবো, আর 1 নম্বর করে থাকলে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা দেখো, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স এট এলগিন রোড, আমাদের সিনটা কি থেকে ছিল? দ্য গ্রেট এসকেপ, সুভাষ, তাই তো? তাহলে আমাদের সুভাষ, ওই গ্রেট এসকেপ কথাটা মানে মাথায় আসার সাথে সাথে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে না গল্পটা? সেই যে কি সুন্দর করে পড়েছিলাম আমরা। ওখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন যদি আমি বাংলায় করি, তোমরা উত্তর দিতে পারবে। বাংলায় যদি উত্তর দিতে পারি, ইংলিশেও পারবো। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স এট এলগিন রোড, রেসিডেন্স মানে যে যেখানে বসবাস করে, বসবাসের জায়গাটাকে বলা হচ্ছে। সিসির ওয়াক ফরওয়ার্ড দ্যাট নাইট টু হিজ ওন হাউস, তাহলে আঙ্কেলের বাড়ি থেকে সেই রাতে সে তার নিজের বাড়িতে এসেছিল হেঁটে। ঠিক না ভুল? স্যার তো এখানে উত্তর করে দিয়েছে ট্রু। তো উত্তর না থাকলেও কি আমরা বলতে পারতাম না? তাহলে এটা হচ্ছে ট্রু, কারণ এটা তো ঘটেছিল, সে তো এসেছিল ওই রাতে, ওই দিন যে প্রথম যে ঘটনাটা আমরা পাই। সিসির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন। ডেড অফ দ্য নাইট মানে মধ্যরাতে, তাহলে মধ্যরাতে রেলওয়ে স্টেশনে তো সিসির সুভাষকে দিয়ে মানে ড্রপ করে দিয়েছিল, ড্রপ করেছিল তো, তাহলে এটা হচ্ছে ট্রু। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, তাহলে টেক্সট থেকে নিয়ে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। এ তো পুরো টেক্সটের মধ্যেই পাবো। দ্য পুলিশ ওয়্যার, তাহলে পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, টেক্সটে কোথায় আছে দেখি? এই যে দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, তো ওখানে আমাদের রয়েছিল ওয়াচ, এখানে আছে ওয়্যার। ঠিক আছে, তো আমাদের প্রশ্নে কি ভুল আছে দেখার দরকার নেই, আমাদের উত্তরটা কোথা থেকে হবে? কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। তারপরে দেখো, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড সিসির ওয়াজ, তাহলে তাদের এসকেপ প্ল্যানটা কি ছিল? তাহলে দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড সিসি, সুভাষ এবং সিসিরের এসকেপের সেই প্ল্যানটা কি ছিল? তারা কিভাবে পালাবে বা বেরোবে? একদম ন্যাচারাল ভাবে, মেন গেট দিয়ে, যাতে কেউ বুঝতেই না পারে যে সুভাষ বেরোচ্ছে, ভাববে বাড়ির হয়তো অন্য কোনো মেম্বার বেরোচ্ছে, তাই না? এই লাইনটা আমরা খুঁজবো এখন কোথায় পাই। সেখানে আছে দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, তো এখান থেকে আমরা লিখবো, তার আগে একটু জুড়ে দেওয়া হয়েছে, টু এসকেপটা জুড়ে দেওয়া হয়েছে। দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড সিসির ওয়াজ, এখান থেকেও লিখতে পারি, এটা না লিখলেও হবে, ওয়াজ দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। তো এটা লিখে নেবো, এটা লিখলে সেন্টেন্সটা ভালো গঠন হচ্ছে। যদি আমরা সেই সময় না পারি, আমরা তো টেক্সট এটা পেয়ে যাবো, লিখে দেবো। সুভাষ মেট শিশির,
আচ্ছা, সুইটি সিট টু হিজ রাইট অন দা বেড, তার বিছানার রাইট সাইডে এসেই বললো না বসো এখানটায়। এটা আছে তো আমাদের টেক্সটে, তাও দেখে নি কোথায় আছে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দা বেড। তাহলে আমরা এখানে 3 নম্বর ধর পেয়ে গেলাম, আর ওদিকে 2, তাহলে 3 আর 2 5, এই 5 পাওয়া কোনো ব্যাপার? এই 5-এর জন্য কোনো পরিশ্রম আছে? ইংলিশে নাম্বার পাওয়া ভীষণ সহজ, টেক্সটটা বুঝলে ট্রু ফলস করা যায়, তাই না? আর এরকম যদি বলে শূন্যস্থানে বাকিটা লেখো, তোমাদের যদি বাংলা গল্প থাকতো পারতে না? তাহলে বাংলা গল্পে পারলে এটা কেন পারবে না? তাই সিনটা খুব ভালো মতো পড়া সবার প্রয়োজন। আচ্ছা দেখো, এবার হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এই যে প্রশ্নের উত্তরই প্রশ্ন যে এখান থেকে রয়েছে সেটা আমি আগের পেজে দিয়ে দিয়েছি। দেখো প্রশ্ন কি রয়েছে, হু ওয়াজ শিশির, হু বলছে, হু ওয়াজ শিশির, তাহলে শিশির ওয়াজ, শিশিরের পরে আমরা ভার্ব বসিয়ে দিলাম। আচ্ছা এবার কি সুভাষের নেফিউ, নেফিউ তো নেফিউ, তাহলে সুভাষ এর বোঝানোর জন্য আমরা লাস্টে একটা অ্যাপোস্ট্রফি দেবো। দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে এস না থাকে তাহলে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস বসাবো, আর যদি ওয়ার্ডের লাস্টেই এস থাকে তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে আর এস বসানোর দরকার হয় না, অ্যাপোস্ট্রফি দিলেই ওটা এর বোঝায়। আর এখানে তো এর দরকার, সুভাষ এর ভাইপো, সুভাষ ভাইপো বললে হবে? আমরা যদি লিখি সুভাষ ভাইপো, শিশির ওয়াজ সুভাষ ভাইপো হবে? সুভাষ এর ভাইপো, তাহলে সুভাষের লাস্টে এস আছে, তাই আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ওটাকে এর বানিয়ে নিলাম, তারপরে ভাইপোকে বলে নেফিউ। হিজ টাস্ক ওয়াজ, এবার তার কাজটা ছিল, কি কাজটা ছিল? এবার আমরা প্রশ্নের লাইন ধরে এটাকে লিখতে পারবো, টু হেল্প অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। এটা আমরা টেক্সটে পেয়ে যাব না? এটাকে গুছিয়ে নিজের মতো করে লিখতে হবে। এই যে সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, এই যে অংশটা রয়েছে, তাহলে টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি। দা টাস্কের পর এগুলো লিখিনি, এই যে ওয়াজ নামক ভার্বটা আছে বসিয়ে দিলাম, তারপর থেকে তো পুরোটা লিখেছি। অ্যাজ ইট টার্ন আউট, এটা দেওয়ার দরকার কি? আমার টাস্ক সম্বন্ধে বলতে হবে, এটা সুন্দর গুছিয়ে এটা লেখা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ অফ সুভাষ ফর মিটিং হিজ নেফিউ, তাহলে সুভাষ যে তার ভাইপোর সাথে দেখা করতে পারে তার একটা অ্যাডিশনাল একটা এক্সকিউজ ছিল সুভাষের হাতে, যে এই কারণে ভাইপো আমার কাছে আসে। জানি না সে রেডিও ঠিক মানে রেডিও ভালো চালাতে জানে, ঠিক আছে, যাতে সুভাষ মানে রেডিও শুনতে পারে। আচ্ছা এটাও আমরা টেক্সটে পেয়ে যাব। দেখো আমি কিভাবে লিখেছি, হিজ নেফিউ শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, রেডিও অপারেট করতে সে খুব ভালো পারে। তাহলে হি ইউজ টু হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, দিস ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। হি হেল্পড সুভাষ, সে হেল্প করে কাকে? সুভাষকে। লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বিদেশি সম্প্রচার শুনতে সুভাষকে কে সাহায্য করে? শিশির। তাহলে এই লাইন দুটো তো আমরা টেক্সট থেকে পুরো লিখতে পারি, এটার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এটার পরে জুড়ে দিতে হবে প্রশ্নের লাইন ধরে। এই যে এই অংশটা যেটা আমি নিজে থেকে লিখেছি, এইটুকু তো আমরা টেক্সট থেকে লিখলাম। ওখানে কি আমরা শিশির থেকে পেয়েছি? হ্যাঁ, তো শিশির থেকে পেয়েছি, আমরা শিশির আগে হিজ নেফিউ কথাটা লিখলাম, কারণ এখানে হিজ নেফিউ কথাটা লেখা আছে, একটুখানি সাবজেক্টটাকে গুছিয়ে লিখতে হবে। তো এটাই হচ্ছে কারণ, তাই আমি লিখছি কি দিস মানে এই যে এইটা যে কারণে সে আসছে, দিস ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। দেখো এটা আমি প্রশ্নের লাইন থেকে ধরেছি, এই যেখানে হোয়াট আছে না, হোয়াটটাকে কেটে আমি কি লিখলাম? দিস লিখলাম, তারপর এখান থেকে যা আছে লিখলাম, দিস ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ অফ সুভাষ ফর মিটিং হিজ নেফিউ। তাহলে প্রথম দুটো লাইন আমরা প্রশ্ন থেকে নিলাম, এই আমাদের কি বলে সিন থেকে নিলাম, আর লাস্টের অংশটা আমি প্রশ্নটাকে গুছিয়ে নিলাম, হোয়াট ছিল হোয়াটটাকে দিস করে দিলাম, তারপর যা আছে সব লিখে দিলাম। তো সিন আমাদের হয়ে গেল, এবার আমরা আনসিনটা করব। দেখো আনসিন মানে আমাকে দুবার পড়তে হবে, কেউ যদি আনসিন না পড়ে ডাইরেক্ট প্রশ্ন ধরে খোঁজে লাইনটা কোথায় ম্যাচ করছে, সে কোনোদিন গরু থেকে মানুষ হতে পারবে না। ওরা বলেও দিচ্ছে দেখো, কেয়ারফুল ভাবে পড়তে হবে। ফেলিওর অ্যান্ড সাকসেস আর দ্য টু সাইড অফ দ্য কয়েন, একটা কয়েনে হেড টেল থাকে না, টস করা হয়, তো ফেলিওর একটা সাইড, সাকসেস আর একটা সাইড। কারণ তুমি কয়েন তুললে কোনোবার হেড পড়বে কোনোবার টেল পড়বে, তার মানে তুমি পরিশ্রম করলে কখনো তুমি ফেল হবে কখনো তুমি পাস হবে। ওই ফেল দেখে তুমি যদি আর টসে হেরে গেছি মানে আর কোনোদিন টসে যাবো না তা করলে হবে? লাইক সাকসেস ওয়াজ শুড অ্যাকসেপ্ট ফেলিওর অলসো, তাহলে সাকসেস উই শুড অ্যাকসেপ্ট ফেলিওর, মানে আমি যদি সাকসেস পেতে চাই তাহলে ফেলিওরকেও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, যে ফেলিওর হয়েছে তো কি হয়েছে, পরের বার চেষ্টা করব। দিস সেইং মিনস দ্যাট ইফ আ পারসন ফেলস ওয়ান, মানে এটার মানে হচ্ছে কোনো একজন যদি প্রথমবার ফেল করে
হি শুড নট লস হিজ হার্ট, সে যেন তার নিজের হৃদয়টাকে না হারিয়ে ফেলে, মানে হাল না ছেড়ে দেয়। হি মাস্ট অবজার্ভ হিজ মিস্টেক অ্যান্ড ট্রাই টু ওভারকাম দেম ইন হিজ নেক্সট অ্যাটেম্প্ট, মানে সে যেন তার মানে সমস্যাটা সে বুঝতে পারে যে কি ভুল হয়েছিল যার জন্য সে মানে সাকসেস হতে পারেনি, এবং নেক্সট টাইম যেন সেই ভুলটা সে না করে। রিপিটেড এফর্টস লিড ওয়ান টু সাকসেস, বারবার চেষ্টা করলে সফলতা আসবেই। ফেলিয়ার্স টাচ আস হাউ উই ক্যান অ্যাচিভ সাকসেস, মানে টাচ বলছি কেন, ফেলিয়ার্স টিচ আস হাউ উই ক্যান অ্যাচিভ সাকসেস, মানে ফেলিয়ারটা এটাই শেখায় কি করে আমরা সাকসেস অ্যাচিভ করতে পারি। সুতরাং উই শুড অলওয়েজ রিগার্ড ফেলিয়ার অ্যাজ আ স্টেপিং স্টোন টু সাকসেস, তাই আমাদেরকে এভাবে নিতে হবে ফেলিয়ারটাকে, যেটা হচ্ছে একটা স্টেপিং স্টোন, যেটাকে পার করতে পারলেই আমরা সাকসেস পেয়ে যাব, মানে ওই পাথরটাকে পার করলেই আমরা পরে সোনার ভান্ডারটা পেয়ে যাবো এরকম। দ্য স্টোরি অফ কিং রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার ইজ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ ইট, তাহলে রবার্ট ব্রুসের ওই স্টোরিটা এবং একটা স্পাইডার হচ্ছে মাকড়সার কথা বলা হচ্ছে, তো একটা এক্সিলেন্ট এক্সাম্পল ওই স্টোরিটার সাথে যায়, যেটা আমরা একটু আগে পড়লাম। কিরকম স্টোরি বলছে, হি লস্ট 8 ব্যাটেলস অ্যান্ড ইন দ্য লাস্ট ওয়ান হি লস্ট সো হেভিলি দ্যাট হি হ্যাড টু হাইড ইন আ কেভ, মানে এখানে এটার সাথে জুড়ে আর কি বলা হচ্ছে যে আমাদের আগের কাহিনীটার সাথে এই কাহিনীটা যায়, কিন্তু এর থেকেও ভালো যায় যে থমাস আলভা এডিসনের যে কাহিনীটা আমি বললাম। এখানে বলছে এই রবার্ট ব্রুস বলে একজন রাজা ছিল, সে তার পরপর 8খানা আর কি যুদ্ধ হেরেছিল, শেষ যুদ্ধটা সে এতই খারাপ ভাবে হেরেছিল যে সে আর এলাকায় থাকতে পারছে না, তাকে কোনো একটা গুহার মধ্যে লুকিয়ে থাকতে হয়েছে। ঠিক আছে, মানে তার হৃদয় তখন পুরোপুরি ভেঙে যাওয়া উচিত, ঠিক আছে, সে কি আর চেষ্টা করে দ্বিতীয়বার আবার যুদ্ধ করব, এত খারাপ ভাবে হেরেছে। তখন সে গুহায় গিয়ে দেখো কি করছে, দেয়ার হি স এ স্পাইডার ট্রাইং টু বিল্ড আ ওয়েব, সেখানে গিয়ে দেখতে পেলো সে একটা স্পাইডার মানে মাকড়সা চেষ্টা করছে একটা ওয়েব বানাতে, মানে মাকড়সার জাল বানানো। দো দ্য স্পাইডার ট্রাইড আ নাম্বার অফ টাইমস কুড নট লিঙ্ক দ্য ওয়েব অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট, মানে যতবারই সে চেষ্টা করছে যে ওই পয়েন্টে গিয়ে আমি ওইটাকে লাগাবো, ততবারই ও পড়ে যাচ্ছে, লাগাতে আর পারছে না। বাট ইট ডিড নট লস হোপ, এবং সে কিন্তু তার হাল ছাড়েনি, অ্যান্ড কেপ্ট অন ট্রাইং অ্যান্ড ফাইনালি, এবং সে তার ওইটা চেষ্টা করেই গেছে এবং ফাইনালি সে করেও ফেলেছে। ঠিক আছে, তো এইটা আর কি ওই গল্পের সাথে যায়। হ্যাঁ, এবার আমরা এখান থেকে উত্তর করব। দেখো এই কথাগুলো দেয়নি, ঠিক আছে, যেটুকু আছে এটুকু থেকে আমরা বুঝেছি, আর প্রশ্ন উত্তর করব। এই কথাগুলো কিন্তু কাদের জন্য বলতো, যারা জীবনে চেষ্টা করে কিছু করার জন্য, সবাই তো চেষ্টা করেই না, সবাই তো নিজের মতো বাড়িতে সুখে রয়েছে, টিভি দেখছি, গেম খেলছি, ঘুরছি, মজা মস্তি, কিছুদিনের, ওটা জাস্ট কিছুদিনের রাজা তুমি, তারপরে তোমাকে বিশাল কষ্টের জীবন কাটাতে হবে। তুমি 4-5 বছর একদম রাজত্ব করছো, তো তারপর 50টা বছর তোমাকে গোলামি খাটতে হবে, আর তুমি 5-7টা বছর একটুখানি কি করবে, গুলামি খাটো। ওই গুলামিতেও গুলামি ঠিক নয়, পরবর্তী 50 বছর রাজা হবা। তোমার চারপাশে তুমি যে ছেলে মেয়েগুলো দেখবে খুব আড্ডাবাজ, খুব বিয়ে করছে, তাদেরকে মনে মনে বলি, বাবা ধন্যবাদ, তোমরা এখন রাজার মতো জীবন কাটাও। পরবর্তী 50টা বছর আমরা তো এখন চেষ্টা করছি, তখন আমরা দেখে নেবো তোমাদেরকে। কারণ এখন যে টাইমটা আমি বাড়িতে বসে পড়ছি বা নিজেকে তৈরি করার চেষ্টা করছি, সেই সময়টা তুমি তো জাস্ট বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমিও প্রাইভেটে গেলাম, তুমিও প্রাইভেটে গেলা, আমি তো পড়া দিলাম, তুমি তো দিলে না, স্যার তোমাকেও কিছু বললো না ঠিকঠাক, দিন তো তোমার কাটছে। তুমি 5 বছরের রাজা, পরবর্তী 50 বছর তোমার হবে না, পরবর্তী 50টা বছর আমাদের, আমরা তখন লিড করব, তুমি তখন হবে কর্মচারী। কোনো একটা অফিস আমাকে নেবে বস হিসেবে, তোমাকে নেবে একজন সাধারণ কর্মী হিসেবে। কোনো একটা সরকারি অফিসে আমি হব বড় লেভেলের অফিসার, তুমি একটা সাধারণ অফিসার হবে, বা তুমি হয়তো সেখানে যোগ্য মানে চান্সই পাবে না। এই জিনিসগুলোকে একদম ভেতরে আমরা মোটিভেট নিজেদেরকে রাখবো। বাস্তব তো এটাই বাস্তব, আমরা দেখেছি তো, আমাদের প্রচুর বন্ধু বান্ধব এমনটাই তো, যারা আমাদের স্কুল লাইফে আমাদের সময় ছিল না আড্ডাবাজ। রবার্ট ব্রুস ওয়াজ কে ছিল, একটা কিং ছিল, রাজা ছিল। পড়াশোনা করতে গেলে না খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না, যারা পড়াশোনা করে আমি মনে হয় না তারা খুব কষ্ট করে, তারা মজা করে। রবার্ট ব্রুস ফাইনালি, আচ্ছা ফাইনালি সে কি হয়েছিল, সাকসিড নিশ্চয়ই হয়েছিল। আচ্ছা তারপর দেখো, রিপিটেড এফর্টস লিড, মানে বারবার প্রচেষ্টা বা চেষ্টা, ওয়ান টু সাকসেস, মানে কোনো একজন সাকসেসফুল হয়, রিপিটেড আছে তো আমাদের টেক্সটে, এই যে রিপিটেড এফর্টস লিড ওয়ান টু সাকসেস। আচ্ছা ব্রুস লস্ট 7 ব্যাটেলস এন্ড দেন ওন,
7টা হেরেছিল তারপর জিতেছিল, সে তো 8টা হেরেছিল, তাহলে এটা ফলস। আচ্ছা তারপর দেখো হি লস্ট, আচ্ছা এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেখো, এখানে বলে দিয়েছে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, দেখেছো? তাহলে এখানে আমি সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। আর সাপোর্টিং স্টেটমেন্টস আমরা কিভাবে দেবো, টেক্সট থেকে ডিটো লাইনটা তুলবো, টেক্সটে এই লাইনটা ডিটো রয়েছে সিনে, আছে না? আচ্ছা কি বানান ভুল? আচ্ছা হি লস্ট 8 ব্যাটেল এন্ড ইন দ্য লাস্ট ওয়ান, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট, মানে আমরা কিন্তু টেক্সটে এটা পেয়ে যাবো। এবার দেখো ব্রুস গট আ লেসন ফ্রম দ্য স্পাইডার, স্পাইডারের থেকে সে একটা শিক্ষা পেয়েছিল তো, তাহলে ট্রু। তাহলে এখানে আমি একদম টেক্সটের মধ্যে পেয়ে যাব, টেক্সটের মধ্যে পেয়ে যাবো এবং নিজের মতো করে গুছিয়ে এটা লেখা যায়। যে দো দা স্পাইডার ট্রাইড আ নাম্বার অফ টাইমস, কোথা থেকে লিখবো? এই তো, ব্যাস এইটুকু লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টে 1 নম্বর তোমায় হেসে গেলে দিয়ে দেবে। অনেক ছেলেমেয়েরা কি করে, স্কুলে গিয়ে জাস্ট যখন ইংলিশ হয় সিন আন সিন দাগানো হচ্ছে তো শুধু ফলো করে এই প্রশ্নটার উত্তর টেক্সটের কোন লাইনটা ঝেপে লিখছে, জাস্ট কোনোভাবে প্রশ্নপত্রটাকে একটু দাগিয়ে নিতে পারলাম, ব্যাস জিতে গেলাম আমি। নাম্বার পাওয়া যায় না ওটাতে, তোমাকে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা এবার আমাদের গ্রামার, প্রিয় গ্রামার, ঠিক আছে? গ্রামারে আমাদের 1 নম্বরও মিস হবে না, বুঝে গেল? সিন আন সিনে যা হবে হবে, গ্রামারে 1 নম্বরও মিস হবে না, কারণ গ্রামার ক্লাস আমাদের এতটাই ভালো হয়। দ্য ওয়ার্কার্স, দেখো রিপেয়ার আছে, আমাদের কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করব? আর রিপেয়ারিং। আচ্ছা তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভের থার্ড ফর্ম হচ্ছে অ্যারাইভ, দে প্লুরাল তাই হ্যাভ বসবে, যদি সিঙ্গুলার হতো হ্যাজ বসতো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই তো হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। একদম টেন্স যারা খুব ভালো মতো বুঝেছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার নয়। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, দেখো চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা কি আছে? উই হায়ার্ড আ লরি, ঠিক আছে, ফর আওয়ার ফার্নিচার। দেখো আমরা একটা লরি হায়ার করেছি ফার্নিচার নিয়ে যাবো বলে, তো এখানে আমি সবার আগে দেখো এটা অতিরিক্ত অংশ আলাদা করে দিলাম। মেন জিনিস কি দেখো ভয়েস চেঞ্জে? সাবজেক্ট, তারপর কাকে দেখবো? অবজেক্ট, তারপর কাকে দেবো? ভার্ব। তাহলে অবজেক্ট চলে আসবে প্রথমে, সাবজেক্ট চলে যাবে বাই দিয়ে লাস্টে চলে যাবে, উই থাকলে হয় আস, এগুলো আমরা জানি, ভয়েস চেঞ্জ করেছি। আচ্ছা এবার আমরা কি করব, দেখো এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তো ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, আর এখানে ফর আর ফার্নিচার যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। দেখো একটা ভয়েস চেঞ্জ করা এমন কি ব্যাপার? ভয়েস চেঞ্জ মানে অনেক ছেলে মেয়ে দেখবি তোরা স্কুলে বন্ধু বান্ধবীদের ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ পারে না, যারা একটু ভালো করে পড়ে তাদের কথা বলছি না, ম্যাক্সিমাম যারা পড়ে না শুধু সাবজেক্ট আর অবজেক্টটাকে চেনো, ভার্বটাকে চেঞ্জ করো, ব্যাস হয়ে গেল। হি হ্যাড আওয়ার ডিনার ইন টাইম, হি বলছি কেন, উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, তাই তো? আচ্ছা অবজেক্ট হচ্ছে আওয়ার ডিনার, তাহলে আওয়ার ডিনারকে আমি প্রথমে লিখলাম হ্যাড। দেখো এখানে হ্যাড মানে কেউ ভাববে না যে হ্যাড V3, ওটা নয়, এখানে হ্যাড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। কিরম ভাবে? ভার্বের তাহলে ফার্স্ট ফর্মটা কি? হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে এই হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, বোঝা গেল? তাহলে হ্যাড আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মেও হ্যাডই হয়, বুঝলাম? ধাক্কা মারিস না বাবা ওটাতে। আচ্ছা তাহলে কোথা থেকে কি লিখবো? তাহলে আওয়ার ডিনার হয়ে গেল, তাহলে এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ ডিনার যেহেতু সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয়, আর সিঙ্গুলার হলে তো ওয়াজ বসবে, তারপর হ্যাড, তারপরে বাই আস ইন টাইম অথবা ইন টাইম বাই আস, দুটোই হতে পারে, ঠিক আছে? তারপরে দ্য পুলিশ স্টপড অল দ্য পিপল, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ আর অল দ্য পিপল হচ্ছে অবজেক্ট, তাহলে অল দ্য পিপল আগে চলে আসলো, দ্য পুলিশটা লাস্টে চলে গেল। আচ্ছা স্টপড এটা ভার্বের কি? সেকেন্ড ফর্ম, তাহলে সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, বাই পুলিশ। দেখো যদি এটা এরকম থাকতো দ্য পুলিশ অ্যারেস্টেড অল দ্য পিপল, অ্যারেস্ট করেছে সব লোকদেরকে, ধরো স্টপডের জায়গায় অ্যারেস্টেড রয়েছে, তাহলে অ্যারেস্ট কারা করতে পারে? পুলিশ, তখন বাই দিয়ে পুলিশটা লেখার দরকার হবে না, তখন আমরা কি লিখবো? তখন আমরা কি লিখবো? ঘুরিয়ে লিখবো যে অল দ্য পিপল
ওয়াজ অ্যারেস্টেড, ব্যাস ওটার মধ্যে দিয়ে বাকি বাই আস লেখার দরকার নেই। ওখানে যেটা দিয়েছে সেটাই আমিও লিখেছি। হ্যাঁ আচ্ছা তুমি তাও লিখে দাও, কাটবে না তো? না লেখাই ভালো। মাই প্যারেন্টস প্রমিসড মি এ নাইস প্রেজেন্ট। তাহলে মাই প্যারেন্টস হচ্ছে কি সাবজেক্ট, এ চলে যাবে লাস্টে, আর অবজেক্ট হচ্ছে ভার্বের পরেই থাকে, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। দেখো মি আছে, তাহলে মিটাকে কি করব আই, প্রমিসড সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাই তো। আচ্ছা এ নাইস প্রেজেন্ট লিখে দিলাম, এ নাইস গিফট হয়ে গেছে, ঠিক আছে, প্রেজেন্ট, তারপরে বাই মাই প্যারেন্টস, এটা লাস্টে চলে যাবে। একদম সহজ, ন্যারেশন ভয়েস ভীষণ সহজ যদি শিখতে পারি। তেন্ডুলকার, আচ্ছা এখানে দেখো গেট আছে, আর কি করতে বলছে, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এই গ্রামার ফামার মুখস্থ করে, ঠিক আছে, প্রশ্নবিদ্যা সব সেটে গ্রামার করে ফেলেছে, যেমন মুখস্থ হয়ে গেছে আমার, দাও কোথা থেকে, আমরা বুঝে করো, প্রত্যেকটার আমরা উত্তর দিতে পারো কেন এটা হলো। আচ্ছা প্রপার ফর্ম অফ দা ভার্ব, ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। আচ্ছা এখানে কি আছে, গেট, গেট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এগুলো কিন্তু বুঝতে হবে, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়া দিচ্ছি, ওটা ওটা দেওয়ার কারণই হচ্ছে এইগুলো, যাতে একদম প্রশ্ন করা না থাকে স্যার কি করে বুঝবো গেট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তুমি কনজুগেশন অফ ভার্বটা প্রত্যেকদিন পড়া দাও, যেটা আমি নোটসে দিয়েছি। দেখো লাস্ট, এই লাস্ট মানেই হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট মানেই ভার্বের সেকেন্ড ফর্ম, গেটের সেকেন্ড ফর্ম হচ্ছে গট, ব্যাস এটা নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই। তারপর এখানে আছে ডায়েট, তাই তো, ডায়েট আছে, দেখো ওখানে ডিটা হবে না ব্র্যাকেটে, ডাই আছে, আচ্ছা ডাই, তাহলে দা ইনজিওর্ড ম্যান ডাই ইন 1999, দেখো এই যে সালটা দেখে বুঝে গেলাম এটা অতীতের একটা সাল, তার মানেই পাস্ট টেন্স, তাহলে ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডায়েড, ডিআইইডি। আর এখানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে সুপার আর একটা হচ্ছে স্পেসিফিক। সুপার মানে খুব ভালো, তাহলে এরকম একটা ওয়ার্ড আমাকে টেক্সট থেকে খুঁজতে হবে, তাহলে এক্সিলেন্ট এই ওয়ার্ডটা ছিল আমি বসিয়ে দিয়েছি। আর স্পেসিফিক মানে কোনো একটা নির্দিষ্ট কিছুকে বলা হচ্ছে, সেটাকে বলে পার্টিকুলার। এই দুটোই কিন্তু টেক্সটের ওই আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে, দেখো এখানে লেখা আছে আনসিন প্যাসেজ। আমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এইরকম ভাবে একটা করে সেট আসবে, মানে ইংলিশটা কিন্তু ভীষণ সহজ। ঠিক আছে, সবাই সেটটা বুঝতে পেরেছি তো? তাহলে পরের দিন পরের সেট থাকবে, আজকের ক্লাস এখানেই।